ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার পতনে নেতিবাচক প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের চেয়ে হাসিনার সরকারের সাথে ঘনিষ্ঠ হওয়াই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এখন। এ নিয়ে প্যারিস ভিত্তিক গণমাধ্যম ফ্রান্স 24 একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার উপর ভিত্তি করেই আমাদের আজকের প্রতিবেদন তৈরি করা হয়েছে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার পতন অনেক বছরের কৃতকর্মেরই ফল। সরকারি চাকরিতে বিতর্কিত কোটা পদ্ধতি তার পতনের অনুঘটক হিসেবে কাজ করেছে। মূলত চলতি বছরের ৭ জানুয়ারি নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পর শেখ হাসিনার ওপর মানুষের অসন্তোষ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়নি বলে সমালোচনাও করেছিল। তবে ভারত ও চীন ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে দেরি করেনি। এক্ষেত্রে হাসিনাকে মোদির অভিনন্দন উল্লেখযোগ্য ছিল। বিতর্কিত নির্বাচন নিয়ে বিশিষ্টজনদের সমালোচনার পরও মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে অভিনন্দন জানান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর পোস্টে বলেছিলেন, আমি বাংলাদেশি জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশ সহ আমাদের দীর্ঘস্থায়ী এবং জনগণ কেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের এমন বক্তব্য ছিল বাস্তবতা থেকে অনেক দূরে। দ্য কার্নেল হুড নট রিপেইন্ট দ্য বাংলাদেশ ওয়ার অ্যান্ড ইটস আনকোয়েস্ট লেগেসি বইয়ের লেখক সলিল ত্রিপাঠী বলেন, ভারত হাসিনার উপর অতিরিক্ত বিনিয়োগ করেছে এবং বাংলাদেশে বিনিয়োগ কম করেছে। তিনি বলেন, দিল্লির সব ডিম এক ঝুড়িতেই গেছে, যা ভূ রাজনৈতিকভাবে মোটেই বুদ্ধিমানের কাজ নয়। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের মতে, হাসিনা বিদেশি নীতি এমনভাবে সাজাতে সক্ষম হয়েছিলেন যার আঞ্চলিক পরাশক্তিদের মাঝে গ্রহণযোগ্যতা ছিল। কুগেলম্যান বলেন, শেখ হাসিনা সম্পর্কে যাই বলুন, কিন্তু আমি আসলে মনে করি তিনি বাংলাদেশের আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্ক ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করেছেন। তার সাথে ভারতের একটি বিশেষ সম্পর্ক ছিল, তবে তিনি চীনের সাথেও অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্কও বড় আকারে বৃদ্ধি করেছিলেন। ২০২৩ সালের মার্চে শেখ হাসিনা কক্সবাজারে চীন নির্মিত $১.২ বিলিয়ন একটি সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করেন। ওয়াশিংটন ডিসি ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে, এটি ছিল চীনের সাবমেরিন কূটনীতির একটি রত্ন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা হাসিনা চীন ভারত নীতি নিয়ে পথ হারাতে শুরু করেছিলেন। সরকার পতনের কয়েকদিন আগে তার চীন সফরটি ব্যর্থ হয়েছে বলে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যমে। বেইজিং হাসিনাকে প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য প্রদানে ব্যর্থ হয়েছে বলে তারা দাবি করেছিল। বিশেষ করে তিস্তার পানি ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে চীন কোনো প্রতিশ্রুতি দিতে পারেনি। শেখ হাসিনা তার চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং সাংবাদিকদের বলেন, তিনি তিস্তায় পানি প্রকল্পের জন্য ভারতের প্রস্তাবকেই সমর্থন করেন। মোদির মুসলিম বিরোধী অবস্থানে বাংলাদেশে ক্রমবর্ধমান ক্ষোভের জন্ম দেয়। তা সত্ত্বেও মোদির সাথে ঘনিষ্ঠ কাজের সম্পর্ক বজায় রাখেন শেখ হাসিনা। ২০১৯ এবং ২০২৪ সালের ভারতীয় নির্বাচনের আগে বিজেপির মুসলিম বিরোধী, বাংলাদেশি অভিবাসী বিরোধী বক্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে নিশ্চুপ ছিলেন শেখ হাসিনা। সে সময় হাসিনা মোদি সম্পর্ক দৃঢ় এবং বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে এই দুই নেতা পরস্পরের মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক পিছুহটার বিষয়গুলো উপেক্ষা করে যাচ্ছিলেন। এছাড়া সে সময় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পায়। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিদ্রোহ বিধ্বস্ত ও জর্জরিত। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যও বৃদ্ধি পেয়েছে। ভারতের কর্পোরেশনগুলো হাসিনার সঙ্গে বিশাল চুক্তিতেও যোগ দেয়। তার মধ্যে একটি হলো ভারতের বিজনেস টাইকুন গৌতম আদানির কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে শেখ হাসিনার কয়লা চুক্তি। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞরা নিয়মিতভাবে উল্লেখ করেন যে ভারতের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দিল্লির অবস্থান সংখ্যালঘুদের সুরক্ষার সব সময় একই। তা শ্রীলঙ্কার তামিল হোক বা বাংলাদেশের হিন্দু,
কিন্তু ব্রিজ ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্কের সলিল ত্রিপাঠী উল্লেখ করেন, মোদী প্রশাসনের ধর্মনিরপেক্ষতাকে উপেক্ষা করে একটি হিন্দু রাষ্ট্রের প্রতিশ্রুতি ভারতীয় পররাষ্ট্রনীতিকে নিচে নামিয়ে এনেছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা ভারতের সংখ্যালঘু অধিকারের ওপর পিছিয়ে যাওয়ার বিষয়টি ভালোভাবে জানেন, তবে বর্তমানে তাদের মনোযোগ দেশের ভবিষ্যতের দিকে, যা বর্তমানে একটি সমালোচনামূলক স্থানান্তর পরিস্থিতিতে রয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শাফকাত মুনির বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তার বিশাল প্রতিবেশীর সাথে একটি সুস্থ সম্পর্ক থাকা অপরিহার্য। মুনির আরও বলেন, বাংলাদেশের একটি বড় অংশ ভারতসহ একটি শক্তিশালী গঠনমূলক উৎপাদনশীল সম্পর্ক চায়। ভূরাজনীতিগত কিংবা ভৌগোলিক দিক থেকে এটি আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, তাই এর সাথে আমাদের একটি বাস্তববাদী উৎপাদনশীল সম্পর্ক থাকা উচিত। এই সম্পর্ক রাজনৈতিক পরিবর্তনের উত্থান পতনের জন্য জিম্মি হতে পারে না, কিন্তু এর জন্য নয়াদিল্লিকে তার বাংলাদেশ নীতির পাতা পাল্টাতে হবে বলে যোগ করেন মুনির। তিনি বলেন, নয়াদিল্লির একটি ধারণার বিরুদ্ধে লড়াই করতে হবে। নয়াদিল্লির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে বর্তমানে ঢাকাকে সংকেত দেওয়া উচিত বা তাদের স্বীকার করা উচিত যে একটি বিপ্লব ঘটেছে। এটি স্বীকার করতে হবে যে শেখ হাসিনা এখন ইতিহাস। এদিকে হাসিনা 5 আগস্ট তার পদত্যাগের পর ভারতে অবস্থানের কারণে দিল্লি এবং বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষের জন্য একটি চ্যালেঞ্জও তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, ভারত একজন বাংলাদেশির নির্বাসনের অনুরোধ প্রত্যাখ্যান করার অবস্থানে ছিল না, কারণ তাহলে তা এমন একটি বার্তা প্রচারিত হতো যে নয়াদিল্লি তার মিত্রদের সমর্থন করে না। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, যার মানে হলো যদি ঢাকা হাসিনার জন্য একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ করে, তবে নয়াদিল্লি হয় তা মেনে নেবে অথবা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করবে। বেশ কিছু বিশ্লেষক মনে করেন, সাধারণ সমাধান হবে হাসিনাকে একটি তৃতীয় দেশে পাঠানো, সম্ভবত একটি উপসাগরীয় দেশ যা নয়াদিল্লির সাথে ভালো সম্পর্কযুক্ত। এদিকে এখনও অনেক বাংলাদেশি ছাত্র আন্দোলনকারীরা ভয় পাচ্ছেন যে হাসিনা তার নিজ দেশে ফিরে আসতে পারেন। আন্দোলনকারী ছাত্রদের জন্য একটি ভয়াবহ চিন্তার বিষয়ও এটি।